আজকে আমরা শুরু করব হচ্ছে কেমিস্ট্রির মূল কনসেপ্ট এবং অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে, অর্থাৎ মোলের ধারণা এবং আণবিক গঠন। গলা হচ্ছে জানি, এবার ঠিক আছে। মূল কনসেপ্ট অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার। প্রথমে আমরা মূল কনসেপ্ট পড়ব। যতটুকু আমাদের নিট বা জয়েন্টের জন্য দরকার ততটুকুনি আমি ছক আকারে বুঝাবো, বুঝতে খুব সুবিধা হয়। শর্ট নোটস আকারে তৈরি হয়ে যাবে। ম্যাটারের দুই রকম ক্লাসিফিকেশন হয়। একটা পদার্থের দুই রকম আলাদা আলাদা ভাগ হয়। একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, একটা হয় কেমিক্যাল ক্লাসিফিকেশন। কেমিক্যাল ক্লাসিফিকেশন ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কি করি, আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করি: সলিড, লিকুইড আর গ্যাস, তিন ভাগে। এবং কেমিক্যাল ক্লাসিফিকেশন যদি আমি বলি, তাহলে সেখানে আমরা ম্যাটারকে প্রথমে দু ভাগে ভাগ করি। একটা হচ্ছে পিওর, একটা হচ্ছে মিক্সচার। একটা হচ্ছে পিওর আর একটা হচ্ছে মিক্সচার। মিক্সে লিখি বা মিক্সচারে লিখি। পিওর সাবস্টেন্সকে আমরা দু ভাগে ভাগ করি। একটা হচ্ছে এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড। মিক্সচারকে আমরা আবার দু ভাগে ভাগ করি। কম্পাউন্ডকে আমরা দু ভাগে ভাগ করি। একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে কোভ্যালেন্ট। আর মিক্সচারের যে দুটো ভাগ, একটা হচ্ছে হোমোজেনাস আর একটা হচ্ছে হেটেরোজেনাস। তাহলে আমরা কি কি পেলাম? সলিড, লিকুইড, গ্যাস, পিওর, মিক্সচার, এলিমেন্ট, কম্পাউন্ড, আয়নিক, কোভ্যালেন্ট, হোমোজেনাস, হেটেরোজেনাস। এত আলাদা আলাদা আমরা এত কিছু পেলাম, ঠিক আছে? তো সবগুলোর আমরা আস্তে 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 উদাহরণ, সংজ্ঞা, আমরা কি সংজ্ঞা বা ডেফিনেশন, উদাহরণ বা এক্সাম্পল আর নিউমেরিক্যালস বা রিয়াকশন এরকম দেখব। তো বলে দিই, ফিজিক্যাল ক্লাসিফিকেশন মানে ফিজিক্যাল ক্লাসিফিকেশনই কেমিক্যাল মানে রাসায়নিক ক্লাসিফিকেশন, যাই হোক। সলিড কঠিন, লিকুইড তরল, গ্যাস গ্যাস, পিওর মানে হচ্ছে পিওর, মিক্সচার মানে হচ্ছে মিক্সচার, এলিমেন্ট কম্পাউন্ড মানে যৌগ, এলিমেন্ট মানে মৌল বা কণা, আয়নিক মানে হচ্ছে আয়নীয়, কোভ্যালেন্ট মানে হচ্ছে সমযোজী, হোমোজেনাস মানে হচ্ছে হোমোজেনাস, হেটেরোজেনাস এটা সমযোজী। আর সমযোজী আর নিও না, এটা অনেকটা থিওরি দেখে বুঝতে পারবে, আলাদা একটা, ঠিক আছে? তো প্রথমে আমরা আসি সলিড। আই থিঙ্ক এখান থেকে ভালো হবে। সলিড। তো দেখো, আমাদের এইচএস তো কমপ্লিট। তো আমরা এখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের কোনো সময় পরীক্ষার সংখ্যা তো আসবে না, তো আমরা এক লাইনে লিখি সলিডকে: খুব কাছাকাছি অবস্থিত কণাসমূহ যখন নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তন
দখল করে তখন তাকে কঠিন বলে। এটা একটা বানানো সংজ্ঞা হলো। এক্সাম্পল বা একটা বৈশিষ্ট্য প্রথমে, ঠিক আছে। এখানে বলা আছে খুব কাছাকাছি অবস্থিত হয়, এই লাইনটা ইম্পর্টেন্ট। নির্দিষ্ট আকার আয়তন থাকে। এছাড়াও যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এক্সিস্ট অ্যাট লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, অর্থাৎ কম উষ্ণতা ও উচ্চ চাপে স্থায়ী। এটা গেল সলিডের বৈশিষ্ট্য। এবার আমরা লিকুইডে আসবো। যদি আমি লিকুইড বলি, এবার সংজ্ঞা আর বলবো না, একটা বৈশিষ্ট্য বলে দেবো। লিকুইডের সংজ্ঞা তো কোনো সময় তোমার থেকে যাবে না। মধ্যম মানের চাপ ও উষ্ণতায় স্থায়ী। আর যদি গ্যাস বলি তাহলে উচ্চ তাপ ও কম চাপে স্থায়ী, অর্থাৎ কঠিনের উল্টা, একদম উল্টা। এবার কিছু 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 গুরুত্বপূর্ণ জিনিস। কঠিন ও গ্যাস, এ দুটো, কঠিন আর তরল যে বিন্দুতে একসাথে অবস্থান করে তাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। ঠিক আছে। অর্থাৎ ঘটনাটাকে গলন বলে, আর মেল্টিং পয়েন্ট গলনাঙ্কে তরল ও গ্যাস এরা একসাথে অবস্থান করে বয়লিং পয়েন্টে। অর্থাৎ স্ফুটনাঙ্ক হলো। কঠিন ও গ্যাস এ দুটো থাকে একসাথে সাবলিমেশন পয়েন্ট। আর সব থেকে এই তিনটের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আর সাবলিমিনেশন বাংলা মানে তো দাঁড়াও, সাবলিমিনেশন পয়েন্ট মানে হচ্ছে ঊর্ধ্বপাতন বিন্দু। এবং তিনটি, অর্থাৎ কঠিন, তরল, গ্যাস, তিনটি একত্রে অবস্থান করে ট্রিপল পয়েন্টের কোনো বাংলা এরকম মিনিং নেই, এটাকে ট্রিপল পয়েন্ট বলে। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ট্রিপল পয়েন্ট হলো। তো আমরা ফিজিক্যাল ক্লাসিফিকেশন কমপ্লিট করলাম, এবার আমরা যাব কেমিক্যাল ক্লাসিফিকেশনে। যেরকম প্রথমে আসবে হচ্ছে আমাদের, এবার অ্যাঙ্গেলটা একটু ভালো হতে হতো, পিওর সাবস্টেন্সেস। এদের একটা নির্দিষ্ট আয়তন, অনুপাত, আকার থাকে এবং এগুলো কোনোভাবেই, এটা বৈশিষ্ট্য কি, কোনো প্রকার ভৌত পদ্ধতিতে পৃথক করা যায় না। নির্দিষ্ট গঠন বর্তমান। সেকেন্ড নাম্বারে হচ্ছে মিক্সচার।
অনির্দিষ্ট অনির্দিষ্ট গঠন তথা বিভিন্ন আলাদা আলাদা জিনিসপত্র দিয়ে তৈরি। ভৌত পদ্ধতিতে পৃথক করা যেতে পারে। থার্ড হচ্ছে, যেটা হচ্ছে পিওর সাবস্টেন্সেসের ভাগ, এটা হচ্ছে এলিমেন্ট। একটা টাইপের অ্যাটম দিয়ে তৈরি। উদাহরণ দিয়ে দিই, S8 P4O3। O3 কে আমরা কি বলে জানি? ওজোন। এটা হচ্ছে সালফারের যৌগ, সালফার এর যৌগ। এটা সালফারেটের একটা 8টা সালফারের একটা গঠন এটা। এবার আমরা 4 নম্বরে আসি, কম্পাউন্ড। কম্পাউন্ডে আমরা দুটো পড়েছিলাম, এটা হচ্ছে আয়নিক, একটা কোভ্যালেন্ট। অর্থাৎ কম্পাউন্ড মানে কি হলো তাহলে? কম্পাউন্ড মানে হলো যে দুটো বা তার বেশি আয়ন অথবা কণা দিয়ে তৈরি। তো আয়নিকে হবে NaCl, কোভ্যালেন্টে হবে CH4, সমযোজী বন্ধন দ্বারা গঠিত সমযোজী যৌগ, আয়নীয় যৌগ। কি করে বুঝলা স্যার? দেখা যাচ্ছিল না, সরি। আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ, কারণ কার্বনের সাথে 4টা হাইড্রোজেন বন্ড করে আছে, আর এখানে Na+ আর Cl- এভাবে আছে। ক্যামেরাটাকে আমি এভাবে আছে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে হোমোজেনাস আর হেটেরোজেনাস সলিউশন। ছ নম্বর হবে আর কি, ছ নম্বরই হবে হয়তো, অন্য খাতায় ছিল তো তাই। হোমোজেনাস সলিউশন হচ্ছে নির্দিষ্ট ঘনত্ব বর্তমান, নির্দিষ্ট ঘনত্ব, যেরকম NaCl + H2O, গ্লুকোজ প্লাস জল, অ্যালয়, এগুলো। আর হেটেরোজেনাসের নির্দিষ্ট গঠন বা ঘনত্ব নেই। যেমন গ্রাফাইট প্লাস হীরা, Fe প্লাস FeO। 3 নম্বর, বালি মানে হচ্ছে স্যান্ড প্লাস জল। আমরা এখন ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে আছি, দেন আমরা ইনঅর্গানিক এবং শেষে আমরা অর্গানিকে ঢুকবো। ডিসাইড করা হয়েছিল যে যে চ্যাপ্টারগুলো আমার স্ট্রং সেই চ্যাপ্টারগুলো আগে করানোর। তারপর আমি ভাবলাম যে প্রথম থেকে শুরু করা দরকার, তাহলে একবারে পরপর হয়ে যাবে, কোনো মাঝখানে একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টার এভাবে হবে না, ডাইরেক্ট হয়ে যাবে। হয়ে গেল। এবার আমরা পড়ব হচ্ছে কিছু নির্দিষ্ট প্রপার্টিস পড়বো আমরা, নির্দিষ্ট বৈশিষ্ট্য কিছু। ছিল লেখাটা। তো প্রথমে আসছে, ওয়ার্ডগুলো হয়তো অচেনা মনে হতে পারে, এত বড় ওয়ার্ড আমারই উচ্চারণ করতে ভয় লাগছে। এটা হচ্ছে DELIQUESCENCE। আমি উচ্চারণ করতে পারছি না এটা, আমি জানি না এটা কি, বাট আমি এটা থিওরিটা জানি যে যে সমস্ত যৌগ
বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নিজে ভিজে বা নিজে ভিজে বা সিক্ত হয়ে যায় তাকে ডেলি কুয়েসিন বলে। উচ্চারণটা হয়তো ভুল, বাট টার্মটা আমার জানা বলে। সেকেন্ড হচ্ছে হাইগ্রোস্কোপিসিটি। হাইগ্রোস্কোপিসিটি যে সমস্ত যৌগ বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সাইড বা হাইড্রেট তৈরি করে তাদের হাইগ্রোস্কোপিক বলে। আর ঘটনাটাকে বলা হয় হাইগ্রোস্কোপিসিটি। যেমন চুনজল আমরা বলি না, চুনজল, ওটা। থার্ড নাম্বার এফ্লোরেস্কিন। কঠিন শব্দ। এটা হচ্ছে যে সমস্ত যৌগ জল ত্যাগ করে নিজে শুষ্ক প্রকৃতির হয়ে যায় তাদের এফ্লোরেস্কেন্স বলে। উচ্চারণটা হয়তো ভুল হচ্ছে, জানি না আমি। যেরকম এক্সাম্পল হচ্ছে ফেরাস সালফেট, FeSO4 7H2O হলো। ফোর্থ নাম্বার কনসেপ্টে আমরা পড়ব ম্যালিয়াবিলিটি, MALLEA, ম্যালিয়াবিলিটি। এটা হচ্ছে, এই প্রথম কথা হচ্ছে এই ধর্ম মেটাল তথা ধাতু দেখায়। ধর্মটা কি বলে দিচ্ছি আমি। যে ধাতুগুলো সহজে না ভেঙে পাতলা চাদরের আকার ধারণ করে তাদের সেই ধর্মকে ম্যালিয়াবিলিটি বলে। যেমন সোনা, রূপা, তামা। কপার, সোনা হচ্ছে গোল্ড, AU, রূপা সিলভার, AG, তামা কপার, CU, অ্যালুমিনিয়াম, lead, etc. ফিফথ নাম্বার হচ্ছে ডাকটিলিটি কি? এটা সব থেকে এখানে
বেশি ম্যালিয়াবিলিটি প্রদর্শন করে হচ্ছে সোনা, 1 করে দিলাম এখানে। আর ডাকটিলিটি হচ্ছে সহজে তারে রূপান্তরিত হয়, ওয়্যার্স তারে রূপান্তরিত হওয়াকে, যেসব যৌগ সহজে তারে রূপান্তরিত হওয়াকেই জানা দিয়ে কথা আমাদের ডাকটিলিটি বলে। এখানে 1 নম্বরে হচ্ছে প্ল্যাটিনাম, এর জন্য প্ল্যাটিনামের ওয়্যার ইউজ করি। লাস্ট 6 নম্বর হচ্ছে অনেক কষ্ট করে, অনেক কঠিন কঠিন নাম লাস্ট থেকে সোজা ছিল যেহেতু। ব্রিটেলনেস, BRITTLENESS, ব্রিটেলনেস। যেসব যৌগ একদম মাল্লিয়াবিলিটির উল্টা, যেসব যৌগ সহজে ছোট ছোট টুকরোতে পরিণত হয়, তাদের ব্রিটেল বলে। আর ঘটনাটাকে ব্রিটেলনেস বোঝা যাচ্ছে। যেমন যেমন আইস, ডায়মন্ড, এগুলো। আইসের কি হবে? H2O হবে। H2O সলিডই তো আইসি না, ঠিক আছে? তো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6টা সরি 6টা সাম স্পেসিফিক প্রপার্টিজ অফ সাবস্টেন্সেস ছিল, ঠিক আছে, বলা হয়েছে। এবার আমরা নতুন কনসেপ্টে আসবো। কিছু আমরা নিয়ম পড়ব, ঠিক আছে? প্রথমে আমরা পড়ব হচ্ছে ল্যাভোসিয়ের, বিজ্ঞানী অ্যান্টোয়াইন ল্যাভোসিয়েরের আমরা প্রথমে থিওরি পড়ব, দ্য ল অফ কেমিক্যাল কম্বিনেশন। তো আমি হেডিং স্যারে নামিয়ে দিই, স্যার ল্যাভোসিয়ের। তার সূত্রটি কি ছিল? বিক্রিয়ক পদার্থের সমস্ত ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের সমস্ত ভর, ঠিক আছে? এটা ছিল স্যার ল্যাভোসিয়েরের ফর্মুলা। তাকে এই যে এক্সপেরিমেন্টের যে সার্টিফিকেট ওটা দিয়েছিলেন বিজ্ঞানী ল্যান্ডল্ট। এই সূত্রটি আবিষ্কৃত হয়েছিল 1774-এ। আমি নর্মালি এটি বলছি। এক্সাম্পল, H2O সলিড থেকে H2O লিকুইড। এবার আমরা স্যার জোসেফ লুইস প্রস্টের নীতি পড়ব। স্যার জোসেফ লুইসের নাম শুনে আমাদের হয়তো লুইস ডায়াগ্রাম মনে পড়লো, কিন্তু ওটা হয়তো সেটা না। প্রপোর্শন রুলটি কি ছিল? Chemical composition of a compound remains constant whether it is obtained by any method or any source. যৌগের রাসায়নিক সংকেত একই থাকবে, সেটি যেই পদ্ধতিতেই তৈরি করা হোক না কেন, বা
এনি সোর্স বা যেখান থেকে তোলা হোক না কেন বা যে পদ্ধতিতে তৈরি করা হোক না কেন, কোনো একটি যোগের সংকেত সেটিই থেকে যাবে। তারপরে ল অফ মাল্টিপল প্রপোর্শন, একই জিনিস। 3 নাম্বার হচ্ছে, এটা গেল 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। ল অফ মাল্টিপল প্রপোর্শন, যেরকম N2O-তে নাইট্রোজেন আর অক্সিজেন, তো নাইট্রোজেন 28 পার্ট 16 পার্ট, N2O2-তে 28 28 32, N2O3-তে 28 48, এরকম একটা করে অক্সিজেন বাড়ছে, তো 16 32, 300 48, 400 64, 500 80, এভাবে লাস্টে মাঝখানে দুটোই আছে। N2O4-এ হচ্ছে 88 আছে, এখানে হয়েছে 64, আর লাস্ট হচ্ছে N2O5 28 80। ব্যাস, এত অবধি। এটা হচ্ছে 3 নাম্বার সূত্র, তার ল অফ মাল্টিপল প্রপোর্শন। এবারে 4 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রটা কিন্তু আইসোটোপের জন্য প্রযোজ্য নয়। আমি এখানে নোটে লিখে দিচ্ছি, আইসোটোপের জন্য প্রযোজ্য নয়। 4 নাম্বার সূত্র হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। এইটা দিয়েছিল হচ্ছে স্যার রিচটারের এটা নিয়ম। এ এবং বি দুটো আলাদা আলাদা এলিমেন্টের আমরা কম্বাইন করলাম, তো সেটাকে আমরা সি একটা আলাদা এলিমেন্ট তোর সাথে তুলনা করলাম। জিনিসটা এরকম অনেকটা, সি মানে এটা কার্বন, তো হাইড্রোজেনের 4 2 16 32, দুইটা হাইড্রোজেন না হয়েছে না, তো হিসাবে CH4 4টা না হয়েছে এখানে, তো CH4 একটা কার্বন, CO2 হলে হাইড্রোজেন তো এক হয় হিসাব মতো, H2 হলো। কি বলছে এখানে যে কার্বন আর অক্সিজেন আলাদা আলাদাভাবে থাকতে পারে হাইড্রোজেনকে বাদ দিয়ে, হাইড্রোজেন আলাদাভাবে থাকতে পারে অক্সিজেনের সাথে কার্বনকে বাদ দিয়ে, কার্বন হাইড্রোজেনের সাথে থাকতে পারে CH4-এ অক্সিজেনকে বাদ দিয়ে। তো প্রত্যেকটা আলাদা আলাদা মৌল তাদের এক অন্যটা মৌলের সাথে আলাদাভাবে থাকতে পারে। তো এমন না যে CH4 যদি তৈরি হয় তার উপর অক্সিজেন কোনো প্রভাব ফেলবে, তো সেখানে অক্সিজেনের কোনো ভূমিকা নেই। CH4 একটা আলাদা জিনিস, H2O আলাদা আর CO2 আলাদা। তো এটাই হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, যে প্রত্যেকটি আলাদা আলাদা মৌল আলাদা আলাদা যৌগ গঠন করতে পারে ভিন্ন ভিন্ন মৌলের সাথে যুক্ত হয়। পরিষ্কার হয়েছে? এবার পরিষ্কার হয়েছে। তো এখানে 3টা আলাদা আলাদা জিনিস বিভিন্ন বিভিন্ন অনুপাতে মিশ্রিত হয়েছে। তো এটাকে এই যে বিভিন্ন ভিন্ন 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 অনুপাতে যুক্ত হওয়ার নিয়মকেই ল অফ ইকুইভ্যালেন্ট or law of reciprocal proportion
বলে। 5 নম্বর, গেল-শকের গ্যাস আয়তন সূত্র আমরা ক্লাস 9-এ পড়েছিলাম বা 10-এ, ক্লাস 9-10-এ সেই সূত্রটাই আবার। হেডিং আমরা করব গে-লুসাক। গেল-শকের সূত্রটি কি ছিল, যে অ্যাকর্ডিং টু দ্য ল gases react with each other in the simple ratio to their volume. If products are also gases, then they are also in simple ratio of volume, provided that all volumes are measured at same temperature and pressure. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি ভিন্ন ভিন্ন গ্যাস সরল অনুপাতে বিক্রিয়া করে। আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাস হয় তাহলে সেটিও তাদের সঙ্গে সরল অনুপাতে থাকবেই। গেল-শকের সূত্র এটা। এরপরে হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে বার্জেলিয়াস হাইপোথেসিস এন্ড অ্যাভোগাড্রোস হাইপোথেসিস। বার্জেলিয়াস, প্রথমে আমরা বার্জেলিয়াসের সম্পর্কে পড়ব। বার্জেলিয়াস কি সূত্র দিয়েছিল সেটা। তিনি বলেছিলেন যে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার কন্টেন ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস। অর্থাৎ